আদ্রিয়ানের প্রশ্ন শুনে সৃষ্টি ভয় পেয়ে যায়। সে ভয়ে সামান্য শুকনো ঢোক গেলে আদ্রিয়ান মেঘের ছবি সৃষ্টিকে দেখায় আর বলে, ছবিতে থাকা মেয়েটা কে সৃষ্টি? ও কি কোনো আত্মীয় হয় আমাদের? আর আমার আলমারিতে ওর ছবি কি করছে? সৃষ্টি এগিয়ে যায় আদ্রিয়ানের কাছে। তার হাতে থাকা মেঘের ছবিটি সৃষ্টি দেখে। ছবিটা অনেক পুরাতন, স্পষ্ট করে কিছুই বোঝা যাচ্ছে না। মেঘের চেহারার কোনো অংশই বোঝা যাচ্ছে না, শুধু মেঘের দুটি চোখ ছাড়া। আর দীর্ঘদিন আলমারিতে ছবি থাকার কারণে প্রায় অনেক অংশ ঝাপসা হয়ে গিয়েছে। আর আদ্রিয়ানের কথা শুনে সৃষ্টি বুঝতে পারে মেঘের চেহারার অংশ সে দেখতে পায়নি, শুধু সে তার চোখ দেখেছে, আর কিছুই না। সৃষ্টি আদ্রিয়ানকে মেঘের কথা বলে না, কারণ মেঘ আর তার এখন ডিভোর্স হয়ে গেছে, আর মেঘও দূরে চলে গেছে। এখন আদ্রিয়ানের মেঘের বিষয়ে না জানাই ভালো। সৃষ্টি মেঘের কথা আড়াল করে, আদ্রিয়ানের প্রশ্নর মিথ্যে জবাব দেয়। ভাইয়া, এই ছবি আমাদের এক দূরের আত্মীয়ের। ছবিটা অনেকদিন আগের, হয়তো তোমার ঘরে তোমার আলমারিতে রেখে দিয়েছে। সৃষ্টির যুক্তিটা আদ্রিয়ানের বিশ্বাস হয়নি, তবে ছবিটা নিয়ে বেশি ভাবে না। সে ছবিটা পাশের টেবিলে রেখে দেয়। তবে আদ্রিয়ান মুগ্ধ হয় ছবির মধ্যে থাকা নারীর অস্পষ্ট আঁখি জোড়ার ওপর। আদ্রিয়ানের হৃদয়ের গহীনে এক বাসনা জাগে এই আগন্তুক নারীকে দেখার জন্য, যার চোখ এত সুন্দর, তার রূপ না জানি কতই সুন্দর হবে। আদ্রিয়ান তার ইচ্ছাকে দমিয়ে রাখে, সে আর ছবির দিকে ফিরে তাকায় না। সৃষ্টি এতক্ষণ আদ্রিয়ানকে আনমনে কিছু ভাবতে দেখে, প্রশ্ন করে ওঠে, ভাইয়া, হঠাৎ করে কি এমন ভাবনায় ডুবে গেলে তুমি? নিচে চলো, আম্মু ডাকছে তোমাকে খাবার খাওয়ার জন্য। সৃষ্টির কথা শুনে আদ্রিয়ান ঘোর থেকে বের হয়ে আসে। আদ্রিয়ান সৃষ্টির সাথে দুপুরের খাবার খাওয়ার উদ্দেশ্যে রুম থেকে বের হয়ে যায়। তালুকদার বাড়ির সকল সদস্য এখন দুপুরের খাবার খাওয়ার জন্য টেবিলে বসে আছে। তারা সকলে আদ্রিয়ানের জন্য অপেক্ষা করছে। সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে আদ্রিয়ান, তার পিছনে রয়েছে সৃষ্টি। আদ্রিয়ান টেবিলে এসে বসে। রুহুল আমিন ও জুনায়েদ আগে থেকেই বসেছিল। নীলিমা বেগম আর শার্লিন বেগম রান্নাঘর থেকে সকল খাবার নিয়ে আসেন। টেবিলে সকলের সামনে সকল কিছু সাজিয়ে রাখেন। খাবার টেবিলে প্রায় 20 রকমের রান্না দেখে আদ্রিয়ান অবাক হয়ে বলে, আম্মু, এত খাবার রান্না করেছো কেন? এত খাবার খাওয়া কি সম্ভব? আদ্রিয়ানের কথা শুনে সৃষ্টি বলে ওঠে, ভাইয়া, আম্মু তো আরও রান্না করতে চেয়েছিল, তুমি বাড়িতে চলে এসেছো বলে রান্না করেনি। আর না হলে আজ 100-র বেশি খাবার রান্না করতো আম্মু। সৃষ্টির কথা শুনে শার্লিন বেগম বলে, 7 বছর পর আমার ছেলে বাড়িতে ফিরে এসেছে, ওর জন্য 20 রকম রান্না করব না তো কি করব? আমেরিকায় থেকে ওইসব ইংরেজদের খাবার খেয়ে দেখ কত শুকিয়ে গেছে। যতদিন দেশে থাকবে আমার ছেলের জন্যও আমি 20 পদই রান্না করব। বোন আর মায়ের ঝগড়া দেখে আদ্রিয়ান হাসে। বিদেশে থাকতে সেই ছোট ছোট ঝগড়া আর খুনসুটি ভীষণ মিস করেছে। আদ্রিয়ান আর কথা বাড়ায় না, সে খাবার খাওয়া শুরু করে দেয়। জামান সাহেব এখন বাড়ি ফেরেননি, তাই তাদের সাথে একসাথে বসে দুপুরের খাওয়া দাওয়া করতে পারেননি। অন্যদিকে মেঘ তার ফ্ল্যাটে যায়। 4 তলায় 2টো ফ্ল্যাট রয়েছে, একটা ভাড়া দেওয়া আর অন্যটায় থাকে মেঘ। মেঘের অপরের ফ্ল্যাটের মধ্যে থাকে মধ্যবয়স্ক একজন মহিলা, তার স্বামী আর তাদের একমাত্র মেয়ে আবিহা। আবিহা এখন জাতীয় ভার্সিটিতে পড়াশোনা করছে। তার পড়াশোনা প্রায় শেষের দিকে। মেঘ দরজা খুলে তার ফ্ল্যাটে প্রবেশ করে। ফ্ল্যাটটা বেশ বড় আর ভীষণ পরিপাটি করে সাজানো। জামান সাহেব আগে থেকেই মেঘের প্রয়োজনীয় জিনিসপত্র ফ্ল্যাটে রাখার ব্যবস্থা করে রেখেছে। মেঘের ফ্ল্যাটটা পছন্দ হয়েছে, তবে চারিদিকে কেমন জানি তার ফাঁকা ফাঁকা লাগছে। ভীষণ একাকিত্ব বোধ হয় মেঘের। তবে মেঘ তো সারা জীবন একাই ছিল, তার সঙ্গী তো কেউ কখনোই ছিল না। মেঘ দীর্ঘশ্বাস ছাড়ে, এরপর তার ব্যাগপত্র নিয়ে ফ্ল্যাটের ভিতর চলে যায়। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়। দুপুরের খাবারের সময় হয়ে গেছে আর প্রচুর ক্ষুধাও লেগেছে মেঘের, কিন্তু সে এখন কোথা থেকে খাবার পাবে? রান্নাঘরের দিকে এগিয়ে যায় মেঘ। যদি রান্নাঘরে বাজার থাকে তবে সিম্পল সাধারণ কিছু রান্না করে খেয়ে নেবে। রান্নাঘরে যাওয়ার আগেই মেঘের ফ্ল্যাটের দরজার বেল বেজে ওঠে।
মেঘ দরজা খুলে দেয়। দরজা খুলে দিতেই তার দিকে খাবারের বাটি এগিয়ে দেয় আবিহা। মেঘ প্রথমে আবিহাকে চিনতে পারেনি, পরে আবিহা তার পরিচয় দেয়। আবিহা বলে, আমার নাম আবিহা, তোমার পাশের ফ্ল্যাটে থাকি আমি। এখন দুপুরের খাবার সময়, তুমি হয়তো কিছু খাওনি, তাই আম্মু তোমার জন্য খাবার পাঠিয়েছে। আবিহার হাতে খাবার দেখে মেঘ খুশি হয়ে যায়। তাকে এখন রান্না করতে হবে না। এত সময় জার্নি করে এসেছে, তা রান্না করতে ইচ্ছে করছিল না। আবিহা যখন খাবার নিয়ে এসেছে, তখন তাকে আর দুপুরে রান্না করতে হবে না। মেঘ আবিহাকে ধন্যবাদ জানায় এবং তাকে ফ্ল্যাটের ভিতর আসতে বলে। তবে আবিহার জরুরি কাজ থাকায় সে আর ফ্ল্যাটের ভিতর আসে না। আবিহা চলে যাওয়ার পর মেঘ খাবার নিয়ে ভিতরে চলে আসে, দুপুরের খাবার খেয়ে নেয়। আবিহার মায়ের রান্নার হাত অনেক ভালো, ভীষণ সুস্বাদু হয় খাবারটা। রাত প্রায় 9টার সময় জামান সাহেব বাড়িতে ফিরে আসেন। এরপর ফ্রেশ হয়ে রাতের খাবার খান। জামান সাহেব যখন খাওয়া দাওয়া শেষ করে ড্রয়িং রুমে বসে আছেন, শার্লিন বেগমের কাছ থেকে আদ্রিয়ানের বাড়ি ফেরার কথা শুনেছেন। তবে উনি রুমে গিয়ে আদ্রিয়ানের সাথে দেখা করেননি। জামান সাহেবের বাড়ি ফেরার কথা শুনে আদ্রিয়ান নিজের রুম থেকে বের হয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে। ড্রয়িং রুমে জামান সাহেবকে দেখে আদ্রতার পাশে গিয়ে বসে। আদ্রিয়ান বলে, কেমন আছেন আব্বু? আদ্রিয়ানের প্রশ্ন শুনে জামান সাহেব ছোট্ট করে উত্তর দেয়, ভালো। দেশে কতদিন থাকার পরিকল্পনা আছে তোমার? দেশে খুব বেশি দিন থাকবো না আব্বু, মাত্রই পিএইচডি শেষ করলাম, এখনও হাসপাতালে জয়েন করা হয়নি। সামনের সপ্তাহে আমার জয়েনিং, 1 সপ্তাহের মধ্যেই আবার আমেরিকায় ফিরে যেতে হবে আমার। আদ্রিয়ানের কথা জামান সাহেব শান্ত হয়ে শোনেন। এরপর বলেন, সারা জীবন কি আমেরিকায় থাকার পরিকল্পনা করে রেখেছো নাকি? আদ্রিয়ান উত্তর দেয়, না না, সারা জীবন না, তবে যতদিন না কেরিয়ার সেট হচ্ছে ততদিন আমেরিকায় থাকতে হবে। জামান সাহেব বসা থেকে উঠে দাঁড়িয়ে যান, এরপর রুমে যাওয়ার দিকে পা বাড়ায়। জামান সাহেব বলে, আদ্রিয়ান, জীবনটা তোমার, কেরিয়ারও তোমার, তুমি যা সিদ্ধান্ত নেবে তাই হবে, আমি আর কি বলবো। জামান সাহেব চলে যান। আদ্রিয়ান কিছু সময় ড্রয়িং রুমে শান্ত হয়ে বসে থাকে। জামান সাহেবের এমন ব্যবহারের কারণ সে জানে, তবে কিছু বলে না। আদ্রিয়ান কিছু সময় পর তার রুমে ফিরে আসে। তালুকদার বাড়ির সকলে এখন আদ্রিয়ানের রুমের ভিতর, কারণ আমেরিকা থেকে নিয়ে আসা সকল গিফট পরিবারের সকলকে দিচ্ছে আদ্রিয়ান। জুনায়েদ, সৃষ্টি, শার্লিন বেগম, রুহুল আমিন, নীলিমা সকলে তাদের গিফট পেয়ে খুশি। তখনই আদ্রিয়ানের রুমে প্রবেশ করেন জামান সাহেব। জামান সাহেবকে দেখে আদ্রিয়ান বলে, আব্বু তুমি? জামান সাহেব বাড়ির সকলের দিকে তাকায়, এরপর আদ্রিয়ানের রুমের ভিতর প্রবেশ করে। জামান সাহেব গম্ভীর গলায় বলে, তোমার সাথে জরুরি কিছু কথা আছে আমার আদ্রিয়ান। জামান সাহেবের সাথে আদ্রিয়ানের প্রায় 1 ঘন্টা আগেই দেখা হয়েছে, তখন জামান সাহেব তাকে কিছু বলেনি। হঠাৎ করে 1 ঘন্টার মধ্যে কি হয়ে গেল? আদ্রিয়ান বলে, হ্যাঁ আব্বু বলেন, কি কথা? জামান সাহেব দেওয়ালে ঝুলন্ত আদ্রিয়ানের ছবির কাছে যায়। ছবির নিচে টেবিলের ড্রয়ারে ডিভোর্স পেপার রাখা, যেখানে মেঘের সাইন করা। জামান সাহেব ড্রয়ার থেকে ডিভোর্স পেপার বাহির করেন। জামান সাহেবের হাতে থাকা কাগজটা যে ডিভোর্স পেপার, তা শার্লিন বেগম জানে। শার্লিন বেগম চান না আদ্র আর মেঘের ডিভোর্স হোক। বিয়েটা কোনো ছেলে খেলা বা মজা নয়। আদ্রিয়ান যতই মেঘকে স্ত্রী হিসেবে না মেনে নিক, কিন্তু সত্যি এটাই, মেঘ তার বিবাহিত স্ত্রী। জামান সাহেব ডিভোর্স পেপার নিয়ে এগিয়ে আসেন আদ্রিয়ানের কাছে। মেঘ যে এখানে পেপার রেখেছে তা জামান সাহেব জানেন। জামান সাহেব বলেন, এই নাও ডিভোর্স পেপার আদ্রিয়ান, তোমার বিদেশ থেকে ফিরে আসার অন্যতম শর্ত ছিল এই ডিভোর্স। সে ডিভোর্স পেপারে সাইন করে বাড়ি ছেড়ে চলে গিয়েছে, এখন তুমিও সাইন করে এই বিয়ের থেকে নিজেকে মুক্ত করে নাও। আদ্রিয়ান ভাবেনি জামান সাহেব তাকে ডিভোর্সের কথা বলবে, তবে সে খুশি হয়, কারণ এই জোরপূর্বক বিয়ের থেকে মুক্তি চাই তার। আদ্রিয়ান ডিভোর্স পেপার হাতে নেয়, তার চোখ যায় সেখানে সাইন করে মেয়ের লেখার দিকে, যার নাম মালিহা। মেঘের সম্পূর্ণ নাম মালিহা জান্নাত মেঘ। তার বাবা তাকে ভালোবেসে মালিহা বা মেঘ উভয় নামই ডাকত। স্কুল, কলেজ সহ জাতীয় আইডি সব জায়গায় মালিহা তার নাম, তাই মেঘ মালিহা দিয়েই সাইন করেছে। আদ্রিয়ান নামটার দিকে তাকিয়ে মনে মনে ভাবে যে তার যার সাথে বিয়ে হয়েছিল তার নাম মালিহা,
যদিও তাকে সে কখনো দেখেনি আর দেখার ইচ্ছেও নেই। আদ্রিয়ান ডিভোর্স পেপার হাতে নেয়। জামান সাহেব তার হাতে কলম দেয়। শার্লিন বেগম কিছুতেই এই ডিভোর্স হতে দেবে না, অসম্ভব। তালুকদার বাড়ির বড় বউ মেঘ, একমাত্র মেঘের যোগ্যতা আছে এই তালুকদার বাড়ি আর তার ছেলেকে সামলানোর। শার্লিন বেগম কিছু একটা করে, এই ডিভোর্স হওয়া থেকে তাকে আটকাতেই হবে। আদ্রিয়ান ডিভোর্স পেপার টেবিলে রাখে, এরপর নিচু হয়ে বসে সাইন করার জন্য কলম নিয়ে যায় পেপারের কাছে। টেবিলে এখন পানির গ্লাস আর কাগজ ছাড়া আর কিছু নেই। আমেরিকা থেকে দেশে আসার সময় প্রায় অনেকটা। এতটুকু সময় জার্নি করে আসার পর আদ্রিয়ানের প্রচুর মাথা ব্যথা করছিল, যার জন্য সে মাথা ব্যথার ওষুধ খায়। ঔষধ খাওয়া শেষ হলে পানির গ্লাসটা টেবিলের ওপর রাখে। শার্লিন বেগমের নজর যায় পানির গ্লাসটার ওপর। আদ্রিয়ান প্রায় সাইন করে ফেলবে, তখনই শার্লিন বেগম খুব সাবধানে তার হাত থেকে পানির গ্লাসটা ডিভোর্স পেপারের ওপর ফেলে দেয়। আদ্রিয়ান পেপারে সাইন করার আগেই পানি দিয়ে সম্পূর্ণ কাগজ ভিজে যায়। হঠাৎ এমন আকস্মিক পানি পড়ে যাওয়ায় আদ্রিয়ান সহ বাড়ির সকলে অবাক হয়ে যায়। আদ্রিয়ান সাইন করা থামিয়ে ডিভোর্স পেপারটা হাতে নেয়। পানি দিয়ে ভিজে যাওয়ার কারণে কাগজটা ছিঁড়ে যায়। জামান সাহেব সবটা দেখেন। উনি জানেন পানিটা শার্লিন বেগম ইচ্ছাকৃতভাবে ফেলেছেন। জামান সাহেব রাগী দৃষ্টিতে শার্লিন বেগমের দিকে তাকায়। শার্লিন বেগম যদিও কিছুটা ভয় পায়, তবে উনি মেঘ আর আদ্রিয়ানের ডিভোর্স হওয়া থেকে আটকাতে পেরে খুশি হন। সৃষ্টিও জানে ডিভোর্সের কাগজে পানি ফেলেছিলেন শার্লিন বেগম, তবুও সে পরিস্থিতি সামাল দিতে বলে, ডিভোর্স পেপারে পানি পড়ে ছিঁড়ে গেছে তো, এখন তো আদ্র ভাইয়া ডিভোর্স দিতে পারবে না। ভাইয়া কি আর ডিভোর্স হবে না? সৃষ্টির কথা শুনে জামান সাহেব রাগী কণ্ঠে বলে ওঠে, একটা ডিভোর্স পেপার ছিঁড়ে গিয়েছে তো কি হচ্ছে, আমি কালকেই উকিলকে বলবো নতুন কাগজ তৈরি করতে। আদ্রিয়ান আর মেঘের ডিভোর্স অবশ্য হবে। জামান সাহেবের কথা শুনে শার্লিন বেগম বলে, আবার নতুন করে ডিভোর্স পেপার তৈরি করার কি দরকার? ও যখন এই বাড়ি ছেড়ে আর আদ্র জীবন ছেড়ে চলে গেছে, তখন আর ডিভোর্স দেওয়ার কি দরকার? যদি ভবিষ্যতে টাকার লোভে ও আবার আদ্রর বইয়ের অধিকার নিয়ে বাড়িতে আসে, তখন ডিভোর্স দিয়ে দিলেই হবে। এখন আর এসব ঝামেলা করার প্রয়োজন নেই। শার্লিন বেগমের কথায় সম্মতি জানান আদ্রিয়ান। আদ্রিয়ান বলে, আব্বু, আম্মু যা বলছে তা সঠিক। মালিহা যখন একবার বাড়ি ছেড়ে চলে গেছে, তখন আর ডিভোর্স দেওয়ার প্রয়োজনই বা কি? তবে বিয়ের সময় যে কাবিন ধার্য করা হয়েছিল, তার সম্পূর্ণ টাকা ওকে দেওয়া হবে। খুব শীঘ্রই আমি তোমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেব। এখন ডিভোর্সের বিষয় নিয়ে আর কথা না বাড়াও। আদ্রিয়ানের কথা শুনে জামান সাহেব তার রুম থেকে বের হয়ে যায়। তালুকদার বাড়ির সকলে আদ্রিয়ানের রুমে বসে কিছুক্ষণ আড্ডা দেয়। এরপর রাত 11টার সময় সকলে তাদের রুমে ফিরে এসে ঘুমিয়ে পড়ে। আদ্রিয়ানও তার রুমের দরজা আর লাইট বন্ধ করে বিছানায় শুয়ে পড়ে। অন্যদিকে মেঘ সন্ধ্যা 7টার দিকে তার রাতের খাবার রান্না করে। এখন সে বই নিয়ে টেবিলে বসে আছে। যদিও মেঘের অ্যাডমিশন টেস্ট শেষ, কাল তার কলেজে ভর্তি। রাত জেগে এত সময় পড়ার প্রয়োজন নেই, তবে যদি অগ্রিম কিছু পড়া শেষ করে রাখে তবে তা ভালোই হবে। আর কাল ভর্তি হলে পরশু থেকে ক্লাস শুরু হয়ে যাবে, তখন পড়াশোনার চাপ বেড়ে যাবে। যার জন্য কিছু অধ্যায় এখন পড়ে নিতে পারলে ভবিষ্যতে পড়ার চাপ কম হয়ে যাবে। রাত 11:10 জামান সাহেব তার রুমে পায়চারি করছে। আদ্রিয়ান আর মেঘের ডিভোর্স হয়নি, এটা মূলত তার অশান্তির মূল কারণ। মেঘ এখনও আদ্রিয়ানের স্ত্রী, আইনিভাবে তাদের ডিভোর্স হয়নি। তালুকদার বাড়ির সকলেই চায় মেঘ আর আদ্রিয়ানের ডিভোর্স না হোক, তারা একসাথেই সংসার করুক। কিন্তু এটা কি কখনো সম্ভব? আদ্রিয়ান কি মেঘকে কোনোদিন তার বউ হিসাবে মেনে নেবে? আর 1 সপ্তাহ পর আদ্রিয়ান আমেরিকায় চলে যাবে তার ক্যারিয়ার সেটেল করার জন্য। দেশে কবে ফিরবে তার কোনো ঠিক নেই। আর আমেরিকায় থাকা অবস্থায় যদি আদ্রিয়ান কোনো নারীকে পছন্দ করে বিয়ে করে ফেলে, তখন মেঘের কি হবে? মেঘ তো তার স্ত্রী। আর মেঘ কতদিন আদ্রিয়ানের জন্য অপেক্ষা করবে? ডাক্তারি পড়া শেষ করে মেঘ ডক্টর হবে, ডক্টর হয়ে চাকরি করবে, এইটা জামান সাহেব চাই। কিন্তু এর জন্য কি মেঘ কখনো বিয়ে করবে? ওর কি স্বামী সংসার করার স্বপ্ন থাকতে পারে না? সারা জীবন কি মেঘ একাই থাকবে? যদিও মেঘ অনেক স্ট্রং, তবে বর্তমানে সমাজে নারীর চলার জন্য একজন পুরুষের সহায়তা অবশ্যই প্রয়োজন। আর জামান সাহেব নিশ্চয়ই চিরকাল বেঁচে থাকবেন না। উনি মারা যাওয়ার পর মেঘকে কে আগলে রাখবে?
ভবিষ্যতে যদি মেঘের বিয়ে হয় তা কি করে হবে যদি তার সাথে আদ্রিয়ানের ডিভোর্স না হয়? স্বামীর থেকে ডিভোর্স না নিয়ে অন্য পুরুষকে বিয়ে করা কি উচিত? এটা কি অন্যায় বা অপরাধ হবে না? যতই হোক, আদ্রিয়ান তার স্বামী, বিয়ে হয়েছে তাদের। ছোটবেলায় বাধ্য হয়ে বিয়ের ঘটনায় মেঘ আর আদ্রিয়ান দুজনের জীবন নষ্ট হয়ে গেছে, কিন্তু তাদের ভবিষ্যৎ নষ্ট হতে জামান সাহেব দেবে না, কখনো না। 7 দিনের মধ্যে হয়তো ডিভোর্স পেপার রেডি হওয়া সম্ভব নয়, তবে তাদের ডিভোর্স ভবিষ্যতে হলেও হবে। মেঘের পড়াশোনা শেষ হলে আদ্রিয়ানের সাথে মেঘের ডিভোর্স হবে। ডিভোর্সের পর নতুন করে মেঘকে বিয়ে দেবেন উনি। একজন যোগ্য পাত্রের হাতে মেঘকে তুলে দেবেন। তবে মেঘ এখন জানবে তার আর আদ্রিয়ানের ডিভোর্স হয়ে গেছে। আদ্রিয়ান তার ইচ্ছায় ডিভোর্স পেপারে সাইন করেছে। এই মিথ্যেটা হলেও জামান সাহেব চায় মেঘ এটাকেই সত্যি বলে জানুক। ডিভোর্সের কথা শুনে মেঘ আদ্রিয়ানকে প্রচুর ঘৃণা করবে, তার স্মৃতি মন থেকে মুছে ফেলবে। মেঘ শুধু তার পড়াশোনা আর কেরিয়ারের কথা ভাববে, আর আদ্রিয়ান কখনো জানবে না মেঘ তার বউ। মেঘের পরিচয় যাতে কখনো আদ্রিয়ানের সামনে না আসে, এটাই চেষ্টা করেন জামান সাহেব। জামান সাহেব তার পকেট থেকে ফোন বের করে, মেঘকে কল করে। মেঘ এখন টেবিলে বসে পড়াশোনা করছিল। হঠাৎ করে ফোনের রিং করার শব্দ শুনে সে সেদিকে তাকায়। ফোনের স্ক্রিনে জামান সাহেবের নাম্বার দেখে। মেঘ ফোন রিসিভ করে আর বলে, বড় আব্বু। জামান সাহেব উত্তর দেন, মেঘ, ফ্ল্যাটে একা থাকতে কি ভয় করছে? মেঘের যদিও কিছুটা ভয় করছিল একা থাকতে, তবে সে মিথ্যা বলে, না বড় আব্বু, ভয় করছে না। আচ্ছা, তুমি কেমন আছো? বড় আম্মু আর সৃষ্টি, ওরা কেমন আছে? সকলেই খুব ভালো আছে, আর তোমাকে ভীষণ মিস করছে সবাই। জামান সাহেব মেঘের সাথে অন্য বিষয় নিয়ে কিছু কথা বলেন। এরপর উনি আদ্রিয়ানের বাড়ি ফেরার কথা মেঘকে বলেন। মেঘ, আজ আদ্রিয়ান বাড়িতে ফিরে এসেছে। ও ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছে। কাল উকিলের কাছে গিয়ে জমা দেব। খুব শীঘ্রই তোমার আর আদ্রিয়ানের ডিভোর্স হয়ে যাবে। আদ্রিয়ানের বাড়ি ফিরে আসা আর ডিভোর্স, দুটো শব্দ শুনে মেঘ চুপ হয়ে যায়। আদ্রিয়ান তাকে ডিভোর্স দিয়ে দিয়েছে, কথাটা বিশ্বাস হয় মেঘের। মেঘের চোখ দিয়ে 2 ফোঁটা অশ্রু জল গড়িয়ে পড়ে। মেঘ শান্ত হয়ে বলে, ও, তোমার যা ইচ্ছা তাই করো বড় আব্বু, আমি এসব বিষয়ে কিছু জানতে চাই না। জামান সাহেব জানে আদ্রিয়ানের ডিভোর্স হওয়ার কথা শুনে মেঘ কষ্ট পেয়েছে, কিন্তু উনি নিরুপায়। মেঘ যদি আদ্রিয়ানকে ভুলে না যায়, তবে সে তার ভবিষ্যৎ জীবনের ওপর মনোযোগ দিতে পারবে না। এখন শুধু তার পড়াশোনা আর কেরিয়ার নিয়েই ভাবা উচিত। আদ্রিয়ানকে যত ঘৃণা করবে, তত মেঘ তার কেরিয়ারের উন্নতি করবে। জামান সাহেব ফোন রেখে দেয়। এরপর উনি একটা দীর্ঘশ্বাস ছাড়েন। রাত অনেক হয়ে গেছে, যার জন্য উনি ঘুমিয়ে পড়ার সিদ্ধান্ত নেয়। শার্লিন বেগম মেঘকে বলা জামান সাহেবের সব কথা শোনেন, তবে কিছু বলেন না। অপরপক্ষে মেঘের চোখ বেয়ে অনবরত পানির ফোঁটা গড়িয়ে পড়ছে। ভীষণ কষ্ট হচ্ছে তার। পড়াশোনায় আর মনোযোগ বসাতে পারেনি, যার জন্য টেবিল থেকে উঠে পড়ে। বিছানায় শুয়ে আদ্রিয়ানের কথা ভাবছে। আজ থেকে মেঘের জন্য সে পরপুরুষ। তার প্রতি কোনো অধিকার আর মেঘের রইল না, যদিও কখনোই ছিল না। মেঘ সিদ্ধান্ত নেয়, যেহেতু আদ্রিয়ান তাকে ডিভোর্স দিয়েই দিয়েছে, তখন আর তার কথা ভাববে না। আদ্রিয়ান নামক মানুষটার নাম তার স্মৃতির পাতা থেকে মুছে ফেলবে। এখন শুধু সে তার কেরিয়ার আর তার বাবার স্বপ্ন ডক্টর হওয়া, তার উপর মনোযোগ দেবে। প্রায় 3 দিন পর মেঘ মেডিকেলে ভর্তি হয়। এরপর থেকে তার নিয়মিত ক্লাস শুরু হয়। প্রতিদিন ক্লাস, প্রাইভেট আর বাসা, এটাই ছিল মেঘের জীবন। সারাদিন ক্লাস শেষ করে ক্লান্ত হয়ে বাড়ি ফিরে আসে। এরপর রান্না করে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। 7 দিনের ছুটি নিয়ে দেশে এসেছিল আদ্রিয়ান। তার ছুটির মেয়াদ শেষ হওয়ার পর সে চলে যায় আমেরিকায়। তালুকদার বাড়ির সকলে তাকে থেকে যাওয়ার কথা বলেছিল, কিন্তু আদ্রিয়ান কারোর কথা শোনেনি। তার কেরিয়ার তার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। প্রায় 1 বছর পর মেঘ আজ ভীষণ খুশি, কারণ সে স্কলারশিপ পেয়েছে বিদেশে যাওয়ার জন্য। মেডিকেলে প্রতি বছর মেধাবী স্টুডেন্টদের জন্য স্কলারশিপে বিদেশে পড়ার সুযোগ থাকে। মেঘ স্কলারশিপ পেয়েছে, এখন সে পিএইচডি করার জন্য বিদেশে যেতে পারবে। জামান সাহেব যখন মেঘের স্কলারশিপের কথা শোনেন, তখন উনি ভীষণ খুশি হয়। তবে মেঘ স্কলারশিপে পড়াশোনা করতে যাবে আমেরিকায়,
এই কথাটা শুনে জামান সাহেব নিষেধ করে দেন মেঘকে, কারণ আমেরিকায় আদ্রিয়ান রয়েছে। জামান সাহেব যখন মেঘকে আমেরিকা যাওয়ার জন্য নিষেধ করে দেয়, তখন মেঘের মন খারাপ হয়ে যায়। জামান সাহেব চায় না আমেরিকায় গিয়ে মেঘের সাথে আদ্রিয়ানের দেখা হোক। আদ্রিয়ান আর মেঘ দুজনেই ডক্টর, তাই ভবিষ্যতে তাদের দেখা হওয়া অসম্ভব কিছু না। যদিও আদ্রিয়ান মেঘকে প্রথম দেখায় চিনতে পারবে না, কিন্তু মেঘ তো পারবে। যদি একবার মেঘ আদ্রিয়ানকে দেখে, তখন মেঘ কি পারবে আদ্রিয়ানের থেকে দূরে থাকতে, আদ্রিয়ানকে ভুলে তার পড়াশোনায় মনোযোগ দিতে? না, মেঘ পারবে না। মেঘের মন তখন সবসময় আদ্রিয়ানের কথা ভাববে, যার ফলে সে তার কেরিয়ার ধ্বংস করে দেবে। জামান সাহেব নিষেধ করে দেওয়ার পর মেঘ তাকে অনেক কিছু বোঝায়, যে সে তার বান্ধবীর বাসায় থাকবে, অন্য কোথাও যাবে না, শুধু হাসপাতাল আর বাসা। প্রায় 9 দিন পর জামান সাহেব মেঘকে আমেরিকা যাওয়ার অনুমতি দেয়, কারণ মেঘ তার বান্ধবীর বাসায় থাকবে বলে। আর মেঘ খুব শান্ত আর ভদ্র মেয়ে, কোথাও ঘোরাঘুরি করার অভ্যেস তার নেই। আর আমেরিকা অনেক বড় শহর, সেখানে হাজার হাজার হাসপাতাল রয়েছে। আদ্রিয়ান আর মেঘের দেখা নাও হতে পারে। আর মেঘ জানে যে আদ্রিয়ানের সাথে তার ডিভোর্স হয়ে গেছে, তাই আদ্রিয়ানের সাথে যদি তার দেখা হয়ও, তবে আদ্রিয়ানের থেকে দূরে থাকবে আর তাকে ইগনোর করবে। মেঘের আত্মসম্মানবোধ রয়েছে। আমেরিকায় মেঘ তার বান্ধবী আবিহার বাসায় থাকবে। মেঘের পাশের ফ্ল্যাটে যে মেয়ে থাকতো, তার নাম ছিল আবিহা। আবিহা আর তার পরিবার দেশে থাকতো, তবে গত 6 মাস আগে তারা আমেরিকায় চলে গেছে, কারণ আবিহার বাবার ব্যবসার জন্য তাদের সেখানেই থাকতে হবে। তবে এ কদিনের মধ্যে আবিহা আর মেঘ খুব ভালো বন্ধু হয়ে গিয়েছিল, যেহেতু তারা সমবয়সী আর একই ফ্ল্যাটেই থাকতো। তবে আবিহা আমেরিকায় যাওয়ার পর মেঘ আর তার মধ্যেই কিছু দূরত্ব তৈরি হয়, কিন্তু তারা নিয়মিত ফোনে কথা বলতো, মেসেজ করতো একে অপরকে। মেঘের স্কলারশিপের কথা শুনে আবিহা অনেক খুশি হয়, তাকে অভিনন্দন জানায়। মেঘ যখন কোথাও থাকবে বলে চিন্তা করছিল, তখন আবিহা তাকে তার বাসায় থাকার কথা বলে। মেঘ প্রথমে রাজি হয়নি এমন করে অন্যের বাসায় থাকার ব্যাপারে, কিন্তু আবিহার বারবার বলায় সে রাজি হয়ে যায়। আজ বৃহস্পতিবার, মেঘ আমেরিকায় যাবে। তার ব্যাগপত্র সহ সকল প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নেয়। জামান সাহেব সহ তালুকদার বাড়ির সকলে এয়ারপোর্টে তার জন্য অপেক্ষা করছে। মেঘ সব কিছু রেডি করে তার বাসা থেকে বের হয় এয়ারপোর্টে যাওয়ার জন্য। মেডিকেলে ভর্তি হওয়ার পর মেঘ আর কখনো তালুকদার বাড়ি যায়নি। তবে সৃষ্টি, শার্লিন বেগম আর নীলিমা বেগম মাসে 1-2 বার এসে তাকে দেখে যেত। জামান সাহেব প্রতি সপ্তাহে অবশ্যই আসতো, আর ফোনে সকলের সাথে যোগাযোগ ছিল তার। গাড়িতে বসে আছি মেঘ, তখন তাকে কল দেয় আবিহা। মেঘ কল রিসিভ করে। অপর পাশ থেকে আবিহা বলে ওঠে, মেঘ তুই কি রওনা দিয়েছিস? গাড়ি করে এয়ারপোর্ট যাচ্ছি, বিকেলের দিকে ফ্লাইটে উঠব, কিন্তু বিমানবন্দরে আমাকে রিসিভ করতে কে আসবে? তোকে রিসিভ করার জন্য লোক পাঠিয়ে দেব, হয় কারণ আসবে, না হয় অন্য কেউ। ওকে ওকে, সাবধানে আসবি, আর প্রথমবার বিমানে উঠছিস বলে ভয় পাবি না কিন্তু। মেঘ আরও কিছু সময় আবিহার সাথে কথা বলে। কাল আবিহার এঙ্গেজমেন্ট, তার বিয়ে হবে করণ নামের একজনের সাথে। করণ তার বাবা মা আর তার ফুফাতো ভাই এক বাসায় থাকে, কিন্তু করণের এই ফুফাতো ভাই আর কেউ না, বরং আদ্রিয়ান রেদোয়ান। আর জামান সাহেব হলেন করণের ফুপা, শার্লিন বেগম তার ফুপি। জামান সাহেব আর করণের বাবার মধ্যে সম্পত্তি নিয়ে কিছু সমস্যা হয়েছিল, তবে শার্লিন বেগম তার ভাইয়ের সাথে নিয়মিত কথা বলেন। আর আদ্রিয়ান যখন রাগ করে বিদেশে চলে যাওয়ার জন্য জেদ ধরে, তখন উনি আদ্রিয়ানকে তার মামার বাসায় পাঠিয়ে দেন। করণের মা বাবা মেঘের বিষয়ে কিছু জানেন না, কারণ শার্লিন বেগম তাদের কিছু বলেননি মেঘের বিষয়ে। তারা এত বছরের মধ্যে কখনো দেশে আসেননি, তাই মেঘকে তালুকদার বাড়িতে দেখেননি। আদ্রিয়ানের বিয়ের ব্যাপারটা শার্লিন বেগম লুকিয়ে রাখছে। তারা শুধু জানে আদ্রিয়ান পড়াশোনার জন্যই আমেরিকা গিয়েছে। মেঘের সাথে কথা বলা শেষ করে আবিহা ফোন রেখে দেয়। এয়ারপোর্ট থেকে মেঘকে রিসিভ করতে কাকে পাঠানো হবে তাই ভাবছে। করণ সহ বাড়ির সকলেই বিয়ের কাজে বিজি, যদিও তাদের বিয়ের সকল দায়িত্ব ইভেন্ট ম্যানেজারকে দেওয়া হয়েছে। আবিহা নিজে গিয়েও মেঘকে রিসিভ করতে পারবে না। আবিহার চিন্তা এই নিয়ে দুশ্চিন্তা করছিল। আদ্রিয়ান রিসর্টে বরাদ্দকৃত রুমে বসেছিল। করণের বিয়ের জন্য হাসপাতাল থেকে কিছুদিনের লিভ নিয়েছে। আদ্রিয়ান তার ল্যাপটপে ডক্টরি রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ বিষয় দেখছিল। তখনই তার রুমে আসে আবিহা।
আদ্রিয়ান আবিহাকে দেখে ল্যাপটপ রেখে আবিহার দিকে তাকিয়ে বলে, আবিহা, তুমি হঠাৎ আমার রুমে? আবিহা সাধারণত খুব একটা আদ্রিয়ানের সাথে কথা বলে না, কারণ আদ্রিয়ান রাগী আর গম্ভীর হয়ে থাকে, যার কারণে আবিহা তাকে ভয় পায়। আর আদ্রিয়ান সব সময় তার কাজ, হাসপাতাল আর ডক্টরি নিয়ে বিজি থাকে, যার কারণে আবিহার সাথে খুব একটা কথা হয়নি তার। আবিহা কিছুটা ইতস্তত নিয়ে বলে, আসলে আদ্র ভাইয়া, আপনি কি বিকেলে ফ্রি থাকবেন? দেশ থেকে স্কলারশিপ নিয়ে আমার এক বন্ধু পড়াশোনা করার জন্য আমেরিকায় আসবে। ওকে বিমানবন্দর থেকে রিসিভ করতে হবে। আমিই যেতাম, কিন্তু বিয়ের সকল কাজের জন্য যেতে পারছি না। যদি আপনি একটু ওকে রিসিভ করে নিয়ে আসতেন। আবিহার কথায় আদ্রিয়ান সম্মতি দেয়। আদ্রিয়ান বলে, ওকে, নো প্রবলেম। বিকেলে আমি ফ্রি থাকলে অবশ্যই তোমার বন্ধুকে এয়ারপোর্ট থেকে রিসিভ করে নিয়ে আসবো। আবিহা খুশি হয়ে যায়। আবিহা ছোট্ট করে বলে, ধন্যবাদ আদ্র ভাইয়া। আবিহা আদ্রিয়ানের রুম থেকে চলে যায়। আদ্রিয়ান আবার তার কাজে মনোযোগ দেয়। অন্যদিকে মেঘ বিমানবন্দরে পৌঁছে যায়। তালুকদার বাড়ির সকলে সেখানে অপেক্ষা করছে তার জন্য। মেঘ সবার সাথে কথা বলে তাদের থেকে বিদায় নেয়। জামান সাহেব মেঘের মাথায় হাত রেখে তাকে দোয়া করেন। শার্লিন বেগমও মেঘকে আশীর্বাদ করেন। মেঘ সবার থেকে বিদায় নেওয়া শেষে বিমানে উঠে পড়ে। মেঘ বিমানে ওঠার পর আবিহা তাকে মেসেজ দেয়। আমেরিকার এয়ারপোর্টে তাকে রিসিভ করতে তার ভাসুর আন যাবে। আদ্রিয়ান রেডোয়ান, শর্ট ফর্ম আন, ডক্টর আন বা AR, এই দুই নামেই সকলে তাকে চেনে, যার জন্য আবিহা এই নামই বলে। মেঘ মেসেজটা দেখে, সাইলেন্ট করে রাখে ফোনটা, যেহেতু সে বিমানে উঠেছে। বিকেল প্রায় 4:30। দীর্ঘ 7 ঘন্টা পর ফ্লাইটে করে মেঘ আমেরিকায় পৌঁছায়। মেঘ বিমান থেকে নেমে বিমানবন্দরের ভিতরে যায়। প্রথমবার বিমানে ওঠার কারণে তার মধ্যে কিছুটা ভয় কাজ করছিল। বিমানবন্দরের আশেপাশে সকল মানুষ বিদেশি, সাদা চামড়ার মানুষ। মেঘের মনে পড়ে তাকে রিসিভ করার জন্য আন নামের একজন আসবে। মেঘ বিমানবন্দর থেকে বাইর হয়ে খুঁজতে থাকে। হঠাৎ দূরে দাঁড়িয়ে থাকা এক পুরুষের দিকে তার নজর যায়, যার পিছনের দিকে পিঠ করে ফোনে কথা বলছে, যার বয়স আনুমানিক 26 বা 27 বছর হবে। মেঘ এগিয়ে যায় তার কাছে। মানুষটার চুল সহ দৈহিক গঠন দেখে বাঙালি মনে হচ্ছে তার। মেঘ তার পিছনে দাঁড়ায়, এরপর শান্ত হয়ে বলে, এক্সকিউজ মি, আপনি কি মিস্টার আন? মেঘের শীতল কণ্ঠ শুনে পিছনে ঘুরে থাকা মানুষটা তার দিকে ফিরে তাকায়। মেঘ অবাক হয়ে বলে, আপনি? চলবে, গল্প তোমার নামে নীলচে তারা, লেখিকা হিয়া। প্রিয় দর্শক বন্ধুরা, এই গল্পটি চলমান এবং এখনও বেশ কয়েকটি পর্ব দেওয়া হবে। পরবর্তী পর্বগুলো নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের পরিবারের খেয়াল রাখুন। ধন্যবাদ।